ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागमया यो धर्म स्थापन रतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ বিষয় পাঠ আলোচনার উদ্দেশ্য নিয়ে। স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থের রচয়িতা হলেন স্বামীজি শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। আমরা যে অংশটি যেখান থেকে পড়ছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তার যে নবম খণ্ড, সেই নবম খণ্ড থেকে স্বামী শিষ্য সংবাদ পড়াশোনা করছি। বিগত দিন যেখানে শেষ করেছিলাম মেয়েদের শিক্ষা বিষয়, সেইখানে স্বামীজি বলছেন ভারী সুন্দর কথা। আমরা মেয়েদের উন্নয়নের কথা বলি, ভাবি আমরা এই করব তাই করব সেই করব। স্বামীজি খুব সিম্পলেস্ট ফর্ম বলছেন এমন করে আমরা মেয়েদের উন্নয়ন করতে পারি। তিনি বলছেন, শিষ্য জিজ্ঞাসা করছেন যে মহাশয়, এখানে শিক্ষালাভ করিয়াও যদি মেয়েরা বিবাহ করে আর তাহাদের ভিতর আদর্শ জীবন কেমন করিয়া লোকে দেখিতে পাইবে, এমন নিয়ম হইলে ভালো হয় না? যাহারা এই মঠে শিক্ষালাভ করিবে তাহারা আর বিবাহ করিতে পারিবে না। মেয়েদের জন্য যে মঠ, মাকে কেন্দ্র করে যে সারদা মঠের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখেছিলেন, সেই মঠে অধীনে স্কুল থাকবে। সেই স্কুলে কীরকম মেয়ে হবে? বিগত দিন স্বামী বিবেকানন্দ বলছেন যে তারা চরিত্রবতী হবে, ধর্মভাবাপন্ন হবে। এটির কথা, তার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। এবার শিষ্যরা বলছেন যে এই মেয়েরা যদি বিবাহ করে সংসার করে তাহলে তারা জগৎকে কোনো কিছু দেখাতে পারবে না। এটা কিন্তু কথাটা সত্য নয় যে মেয়েরা যদি বিবাহ করে সংসার করে বা ছেলেরা যদি বিবাহ করে সংসার করে তাহলে আদর্শ জীবন দেখাতে পারবে না। এই কথাটা সত্য নয়। জীবনটা, ত্যাগের জীবনটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আপনি যদি ত্যাগের জীবনটাকে গ্রহণ না করেন তাহলে কিন্তু কখনোই কিছু হবে না। সে স্ত্রী বলুন, পুরুষই বলুন, কিন্তু শিক্ষাটার প্রয়োজন আছে। আদর্শ শিক্ষা যদি নাও থাকে, আপনি যদি ত্যাগের জীবন যদি অন্যকে না দেখাতে পারেন বা আপনার ভিতরে যদি সেই ত্যাগের ভাবটি না থাকে, তাহলে সেই জীবন সঞ্চারিত করতে পারবে না। আপনি একটা পাত্রে খানিকটা আগুন জ্বালতেই পারেন, কয়লা নিয়ে খানিকটা আগুন জ্বালতেই পারেন, কিন্তু আপনার কাছে যদি ধুনো না থাকে, সেটা যদি না ছড়াতে পারেন, তাহলে কিন্তু সেই ধুনো গন্ধ সকলের কাছে প্রবেশ করবে না। স্বামীজির উত্তরটা কি সুন্দর! তিনি বলছেন তা কি একেবারে হয় রে? শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে, তারপর নিজেরাই ভেবেচিন্তে যা হয় করবে। যে করে বিয়ে করে সংসারী হলেও এইরূপে শিক্ষিতা মেয়েরা নিজ নিজ পতিকে উচ্চ ভাবের প্রেরণা দেবে এবং বীর পুত্রের জননী হবে। কিন্তু স্ত্রীমঠের ছাত্রীদের অভিভাবকেরা 15 বৎসর পূর্বে তাদের বিয়ে দেওয়ার নামগন্ধ করতে পারবে না। এ নিয়ম রাখতে হবে। এই দেখুন স্বামীজির কি উদার দৃষ্টি। মেয়েরা শিক্ষিত হোক, মেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ নিজেরা তৈরি করুক, কিন্তু তারপরে তারা ত্যাগের পথে যাবে, সংসারের পথে যাবে, সে সিদ্ধান্তের স্বাধীনতা তাদের কাছে থাকুক। শুধু একটা স্পেসিফিক বয়স অবধি, 15 বছর বয়স অবধি স্বামীজি বলছেন যে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, কারণ ম্যাচিওরিটি আসেনি, তারা জীবন সম্পর্কে কিচ্ছু বুঝতে পারে না। এমতো অবস্থায় যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেই সন্তানের পক্ষে, সে কন্যা সন্তানই হোক আর যেই হোক, তার পক্ষে সংসার প্রতিপালন করা সম্ভব নয়। আমি দেখেছি অবাঙালিদের মধ্যে অল্প বয়সী মেয়েদের বিবাহ হবার প্রচলন আছে, অল্প বয়সী ছেলে এবং অল্প বয়সী মেয়েদের। আমরা যখন কলেজের প্রথম দিন কলেজে ভর্তি হলাম, আমি একটি অবাঙালি প্রধান কলেজে পড়াশোনা করতাম। সেখানে বেশিরভাগ ছাত্রই অবাঙালি। তাদের মধ্যে যখন ক্লাসে বলা হলো যে আমাদের আইডেন্টিটি কার্ড এখনও ছেপে আসেনি, আমাদেরকে সবাইকে ছবি জমা দিতে বলা হলো। আইডেন্টিটি কার্ড ছেপে আসেনি, আইডেন্টিটি কার্ড ছেপে এলে আমরা যেন ওগুলি কালেক্ট করিনি। সেই একটি ছেলে আমাদের সাথে পড়তো, রাজস্থানী ছেলে। সে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাতাও তো কব আएगी আইডেন্টিটি কার্ড? হ্যাঁ আসবে বলেছে, তো কয়েকদিনের মধ্যে আসবে। আমাদের সময় 3 বছরের কলেজ জীবন ছিল। 3 বছরের মধ্যে তো তুমি পেয়ে যাবে, তোমার অসুবিধা কী আছে? কেউ আটকাচ্ছে? ততদিন অবধি তোমার এই যে রয়েছে,
ফি বুক সেটাতেই তোমার হয়ে যাবে, ওটা ব্যাগে রাখো। ভারী সুন্দর উত্তর দিল, নেই নেই নেই, আইডেন্টিটি কার্ড मिलने से देश में दहेज ज़्यादा मिलेगा। মানে আচ্ছা, আমার বিয়ের কথাবার্তা চলছে ওখানে দেশে এখন। দেখুন, তার বয়স হচ্ছে 18+। আমরা কলেজে ভর্তি হয়েছি জাস্ট হায়ার সেকেন্ডারি পাস করে, তার বয়স 18+। তার বিয়ে হবে এবং তার কন্যা নিশ্চয়ই 12, 13, 14 বছর বয়স হবে, খুব বেশি হলে 15 বছর বয়সের হবে। তাই পাত্র কলেজে পড়ে, এইটা যদি বলা যায়, কলেজের আইডেন্টিটি কার্ড যদি দেখানো যায়, তাহলে তার দহেজ মানে এই যে বরপণ যেটা, সেটা অনেক বেশি পাওয়া যাবে। আমরা কোন সমাজে আছি ভেবে দেখুন। এই সমাজের মধ্যে দাঁড়িয়ে স্বামীজি মেয়েদের শিক্ষার কথা বলছেন। দুটি অপশন দিচ্ছে। এক হচ্ছে মেয়েদের শিক্ষা আগে হওয়া দরকার, তাদের বোধ বুদ্ধি আগে দরকার, তারপরে তারা ঠিক করবে তারা বিয়ে করবে না সন্ন্যাস জীবনযাপন করবে। অর্থাৎ চিন্তা ভাবনার স্বাধীনতা, এইটির ওপর খুব জোর দিচ্ছে। শিক্ষা যে আমাদের চিন্তা ভাবনার স্বাধীনতা, চিন্তা ভাবনা করে নিজের জীবনকে পরিচালিত করার শক্তিকে দান করে, এটি স্বামীজি খুব পরিষ্কার করে তার কথায় বলছেন। এটি হচ্ছে নম্বর 1। নম্বর 2 হচ্ছে স্বামীজি বলছেন যে তবে একটা স্টিপুলেশন ঠিক করে দিতে হবে, 15 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা মারা যেত, তাদের মানে অনেক তাড়াতাড়ি মাতৃত্ব হতো, শরীর তৈরি হতো না এবং রক্তহীনতায় মায়েরা ভুগতেন। আপনারা অনেকেই এখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে যান, নামও শুনেছেন। রামকৃষ্ণ মিশন শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠানের আগে নাম ছিল রামকৃষ্ণ মিশন শিশুমঙ্গল। এর প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দজি, তার বিদেশে পোস্টিং হয়েছিল, আমেরিকার হলিউড কেন্দ্রে তিনি ছিলেন। সেইখানে থাকাকালীন তিনি দেখতেন যে ওদেশের মায়েদের, যে সমস্ত মায়েরা গর্ভবতী হন বা সন্তান প্রসব করেন, সেই মায়েদের মাতৃত্ব, মা হওয়ার আগে এবং মা হওয়ার পরে, এবং শিশুদেরও প্রচণ্ড যত্ন করা হয়, মায়েদেরও খুব যত্ন করা হয়। এই ভাবটা তাকে ভীষণভাবে একেবারে তার মনের ভেতরে আন্দোলন করে দিয়েছিল। আমাদের ভেতরে শয়ে শয়ে মায়েরা শুধু জন্ম দিতে গিয়ে, বাচ্চা জন্ম দিতে গিয়ে কত মায়েরা মৃত্যুমুখে পতিত হন। সেই কারণে তিনি যখন দেশে ফিরে আসেন তখন কর্তৃপক্ষের কাছে প্রার্থনা করেন। রামকৃষ্ণ মিশন তো সব বিষয়ে খুব ঘোড়া ছিলেন তখন। ঘোড়া হওয়ার কথা হচ্ছে অর্থাদি নেই, কিছু কাজ শুরু করলে তো অর্থাদি দরকার। তাই শুধুমাত্র মেটার্নিটি হোমের পারমিশন দেওয়া হলো এবং তাই দিয়ে রসার রোডে তৈরি হলো এই রামকৃষ্ণ মিশন শিশু মঙ্গল হাসপাতাল। সেটা লিটারালি একটা মেটার্নিটি হোম। এবং পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি একবার এই মেটার্নিটি হোমে এসেছিলেন কোনো একটা অনুষ্ঠানে। তখন তিনি বলেছিলেন, এটা হলো তো শিশু মঙ্গল হলো, এবার তুমি বৃদ্ধ মঙ্গলদের জন্য কিছু করো, অনেক বয়স্কদের জন্য করো। এবং তার থেকেই শুরু হলো যাত্রা শিশু মঙ্গল হাসপাতাল থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। তখনকার দিনে মৃত্যু হার এত তীব্র ছিল, মৃত্যু হার এত বেশি ছিল যে আমাদের রীতিমতো ভাবতে হতো এটা কেমন করে হবে, কিভাবে এই জিনিসটা হবে। এই ভাবনা চিন্তা থেকে এই জন্ম হয় এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল। এবং এইগুলি স্বামীজি বলছেন তার দুটোই দিক, এক হচ্ছে শিক্ষা দাও, চিন্তার স্বাধীনতা দাও, জীবন সম্পর্কে তাদের সিদ্ধান্ত নিতে দাও, কিন্তু আমরা 15 বছর অবধি কন্যাকে বিবাহের ব্যবস্থা করতে দেব না। শিষ্য বলছেন, মহাশয়, তাহলে সমাজে ওই সকল মেয়েদের কলঙ্ক রটিবে, কেউই তাহাদের আর বিবাহ করিতে চাইবে না। স্বামীজি বললেন, কেন চাইবে না? তুই সমাজের গতি এখনো বুঝতে পারিসনি। এইসব বিদুষী ও তৎপরা মেয়েদের বরের অভাব হবে না। দশমে কন্যা কা প্রাপ্তি, যেসব বচনে এখন সমাজ চলছে না, চলবেও না। বলছেন এসব আর চলবে না, এই সব সমাজে চলবে না। এখন দেখতে পাচ্ছিস নে? শিষ্য বললেন, যাই বলুন, কিন্তু প্রথম প্রথম ইহার বিরুদ্ধে একটি ঘোরতর আন্দোলন হইবে। স্বামীজি বলছেন, তা হোক না,
তাতে ভয় কি? সৎ সাহসে অনুষ্ঠিত সৎ কাজে বাধা পেলে অনুষ্ঠাতাদের শক্তি আরও জেগে উঠবে। যাতে বাধা নেই, প্রতিকূলতা নেই, তা মনুষ্যকে মৃত্যুপথে নিয়ে গেছে। স্ট্রাগল, বাধাবিঘ্ন অতিক্রম করবার চেষ্টাই জীবনের চিহ্ন। বুঝেছিস? সুন্দর কথা। স্বামীজি শিষ্য বলছে, শিষ্য সমাজের বর্তমান অবস্থার কথা বলছেন, যে মেয়েদের যদি শিক্ষা দেওয়া হয় তাহলে, আর যদি মেয়েদের 15 বছরের আগে বিয়ে না দেওয়া হয় তাহলে সেই সমাজে মেয়েদের পতিত করবে। আগেকার দিনে তো তাই করতো, যে এই মেয়েদের অল্প বয়সে বিয়ে দিত এই ভয়ে, সমাজ পতিত করবে এই ভয়, বয়স্কদের সঙ্গে বিয়ে দিত। সারা জীবনে এই মেয়েরা তাদের স্বামীকে দেখারই সুযোগ পেত না। কোনো একটা দিন সংবাদ আসতো তার স্বামী মারা গেছে, আর সেই অকাল বৈধব্য জীবন তারা পালন করতেন। আপনারা সবাই কপালকুণ্ডলা নিশ্চয়ই উপন্যাস পড়েছেন বা শুনেছেন, বা সিনেমা বা টিভিতে নাটক হিসেবে দেখেছেন। নবকুমারের এক বড়দি, নবকুমারের দিদি, নবকুমারের বোনেদের ভেতরে একজনের বিয়ে হয়েছিল এমন একজন ব্রাহ্মণের সাথে। সে নবকুমারের 2টি দিদি ছিলেন, বড়জন বিধবা এবং দ্বিতীয়জন, তার বিয়ে হয়েছিল একজন কুলীন সৎ ব্রাহ্মণের সঙ্গে। তার এত বিয়ে ছিল, তিনি এতগুলো বিয়ে করেছিলেন, তিনি একটা খাতা মেনটেন করতেন। এক এক দিন এক একটা বাড়ি, শ্বশুর বাড়িতে তিনি যাত্রা করতেন। তার প্রথম পক্ষের বড় ছেলে, তারই প্রায় অনেক বয়স হয়ে গেছে, মানে তিনি যার সাথে নবকুমারের যে দিদির সঙ্গে যে বিয়ে, বোনের সাথে যে বিয়ে হয়েছিল, তার থেকেও সেই ছেলের বয়স বেশি, অর্থাৎ ছেলে মায়ের চেয়েও বয়সে বড়। তিনি বাবার হিসাব টিসাব রাখতেন। শুধু হিসাব টিসাব রাখতেন না, এক একটা শ্বশুর বাড়িতে গেলে সেখান থেকে যে আদায় বিদায় হতো, স্বর্ণ কড়ি টড়ি হেনা তেনা অলঙ্কারাদি সব হতো, সেই সবগুলির হিসাব তিনি রাখতেন এবং বাবাকে তিনিই পরিচালনা করতেন, বাবার সেক্রেটারি ছিলেন। এই ঘটনা, এগুলো তো সমাজের দলিল, সমাজ কীরকম চলছে তার একটা প্রকাশ হয় এই সমস্ত উপন্যাস গল্পের মধ্যে দিয়ে। তাই তাতে তিনি বলছেন যে এই এত বিয়ে করেছে তিনি ভুলেই গেছেন, মানে পরের এই আজকে যে দেখে গেলেন 365 দিন পরে আবারই যে এই শ্বশুর বাড়িতে আসবেন তার কিন্তু কোনো ঠিক নেই। যদি বিবাহ 2-4টে বেশি হয়ে যায় তাহলে বিয়ের সংখ্যা বাড়তে থাকবে, তাহলে 1 বছরের মধ্যে একদিনও বরকে দেখতে পাবে না। এই ছিল তখনকার দিনের সমাজের ব্যবস্থা। সেই কারণে স্বামীজি কম্পালসারি করতে চাইছেন 15 বছর অবধি বিয়ে করা চলবে না। শিষ্য তিনি প্রকাশ করছেন, সন্দেহ প্রকাশ করছেন, বলছেন যদি তা এই সমস্ত মেয়েদের বিয়ে না হয় তাহলে অবশ্যই মেয়েদেরকে লোকে দুচ্ছাই করতে থাকবেন। স্বামীজি বলছেন 10 বছর বয়স হলেই গৌরীদানের প্রথা যে আছে, এই পদ্ধতি আর চলবে না। মেয়েরা যত শিক্ষিত হবে, মেয়েরা যত চটপটে হবে, যত লেখাপড়া জানবে, যত চিন্তায় আধুনিক হবে, তত তাদের এই জগৎ সংসারে এই তাদের সঙ্গে ঘর করার জন্য আর পুত্র সন্তানের অভাব হবে না। রাজস্থানের বহু বহু গ্রামে এরকম অবস্থা দেখা যায়। মুখপুস্তিকা খুললে তখন দেখা যায় সেই সব গ্রাম একেবারে কন্যাহারা হয়ে গেছে, প্রচুর টাকা। আমি অনেক দূরের কথা ছেড়ে দিই, আমি বাঁকুড়ায় যেখানে থাকি, আমি তো একটা অজপাড়া গায়ে থাকি। এই পাড়া গায়ে মেয়ে পাওয়া যায় না। মেয়েরা লেখাপড়া শিখে অন্যান্য নানা জায়গায় চলে যাচ্ছেন, ছেলেরা আর বিয়ে করার মতো মেয়ে খুঁজে পাচ্ছে না। এটা একটা খুব বড় একটা সমস্যা দেখা দিয়েছে এইসব অঞ্চলে। মেয়েরা এই শিক্ষিত হয়ে যাচ্ছে ক্রমাগত, এই শিক্ষিত হবার ফলে তাদের যখন চয়েস করবার ক্ষমতা আছে, এবং নানা রকম লেখাপড়ায় ছড়িয়ে পড়েছে, নানা জায়গায় তারা ছড়িয়ে পড়েছে, এবং সেই ছড়িয়ে পড়ার ফলে এই আর কোনো রকম এই ছড়িয়ে পড়ার ফলে এই মেয়েদের আজ যে এরকমভাবে যে আগের দিনে যে দাবিয়ে রাখা হতো, তাদের বলা হতো যে এরকমটি করতেই হবে, বিয়ে না দিতে পারলে হবে না, এরকমটি আর এখন আর নেই। স্বামীজি বলছেন যে মানুষ করবেই, আন্দোলন করবেই, কিন্তু কোনো একটা জিনিস চালু করতে গেলে স্ট্রাগল করতে হয়। স্বামীজি স্ট্রাগলের কথা বারবার বলছেন। স্ট্রাগল আমাদের জীবনের বৈশিষ্ট্য। স্ট্রাগল না থাকলে, বাধা বিঘ্নকে অতিক্রম না করে যেতে পারলে আমাদের কোনোভাবেই কোনো জিনিস খুব ভালোভাবে হয় না। এই স্ট্রাগলের কথা বারবার স্বামী বিবেকানন্দ
আমাদের কাছে বলছেন। স্বামীজি একটা ভারী সুন্দর চিঠি আছে, খুব সম্ভবত এটা নাঞ্জুন্ডা রাওকে লেখা একটা চিঠি। তিনি বলছেন, when there was no light, I used to say struggle, struggle, struggle. When there I can see a thin fig of light, I used to say struggle, struggle, struggle. যখন আমি দেখতাম পুরোটাই অন্ধকার, আলোর সামান্য মাত্র চিহ্ন নেই, তখনও আমি বলেছি সংগ্রাম করো, সংগ্রাম করো, সংগ্রাম করো। যখন এই আশার সামান্যতম কিরণ দেখতে পাচ্ছি, তখন বলছি সংগ্রাম করো, সংগ্রাম করো। শারদানন্দজি রামকৃষ্ণ মিশনের প্রথম ধর্ম মহাসম্মেলনে বলেছিলেন যে যখনই কোনো আন্দোলন তৈরি হয়, যখনই কোনো আন্দোলন প্রতিষ্ঠিত হতে থাকে, তাকে তিনটি অবস্থার ভেতর দিয়ে যেতে হয়। প্রথমটি হচ্ছে বিরোধ, দ্বিতীয়টি হচ্ছে উপেক্ষা, আর তৃতীয়টি হচ্ছে গ্রহণ। এই তিনটি অবস্থার মধ্যে দিয়ে আমাদের সবসময় যেতে হয়। বিরোধ হচ্ছে যখন কোনো নতুন জিনিস হয় আমাদের ভাবনা চিন্তার বাইরে, তখন আমরা সর্বশক্তি দিয়ে বিরোধ করি, কিন্তু সেটিকে বলছেন তিনি ভালো। বিরোধ যখন হয় আমাদের, তখন আমরা নিজেদেরকে নিখুঁত করবার চেষ্টা করি। দুই হচ্ছে যখন বিরোধ করে কিছু হলো না, তখন উপেক্ষা করতে থাকি, যা পারিস করতে যা, তখনও ভালো, কারণ তখন আমরা নিজেদের আপগ্রেড করার চেষ্টা করে থাকি। আর তিন হচ্ছে গ্রহণ। এই গ্রহণ হচ্ছে সবচেয়ে ভয়ানক অবস্থা। কেন? আমাদের সেলফ স্যাটিসফ্যাকশন আসবে। কিছুদিন আগে আমাদের রাজ্যে নির্বাচন হয়েছে, ফলাফলও বেরিয়ে গেছে, নতুন সরকারও প্রতিষ্ঠিত হয়েছে, আবার এখন একটি কেন্দ্রে উপনির্বাচন হবে, সে নিয়েও আপনাদের কাছে খবর এসে গেছে। আজকে বিশেষ বিশেষ খবরগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে যে খবর হয়েছে, আজকে যে সংবাদ ছড়াচ্ছে ফলতা নিয়ে, যদি দেখেন তাহলে স্বামীজির এই কথাগুলো বুঝতে পারবেন। যখনই কোনো কিছু পরিবর্তন আসছিল, কি ভয়ঙ্কর রকমের বাধা আসছে। দ্বিতীয় হচ্ছে উপেক্ষা, যা পারে করে যা, ঠিক আছে, করেছে করেছে। এবং তারপরের অংশটা খুব ভয়ানক, সেটা হচ্ছে গ্রহণ। যে সময় জগৎ আপনাকে গ্রহণ করছেন, মেয়েদের ক্ষেত্রেও এই একটি জিনিস আছে। স্বামীজি বলছেন, তা হোক না, তাতে ভয় কি? সৎ সাহসে অনুষ্ঠিত সৎ কাজে বাধা পেলে অনুষ্ঠাতাদের শক্তি আরও জেগে উঠবে। যখনই আমরা ভালো কাজ করতে যাই, যখনই আমাদের বাধা পাই, ততই আমাদের ভেতরে উৎসাহ জাগে, ততই আমরা মনে করি যে আমরা ঠিক করছি। কোনো একটা কাজে আমরা খুব বাধা পেয়েছিলাম এবং আমরা কিছুতেই করে উঠতে পারছিলাম না। পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের বলেছিলেন, যখনই বাধা আসবে জানবি তুই জানবি তুই সঠিক পথে আছিস। আরও কিছুদিন বাদে যখন আমরা মনসা দ্বীপে আছি, সে সময় একটা কাজে অসম্ভব বাধা এসে উপস্থিত হলো, খুব মন খারাপ হয়ে গেল। এত চেষ্টা করলাম, তাও এটা সফল হলো না। সেই সময় একটা ভারী সুন্দর একটি বিজ্ঞাপন, একটি রিল দেখছিলাম। সেটা হলো এই, যখন কোনো সোনা কেনা হয়, সাকরার দোকানে গিয়ে সোনা কিনি আমরা, তখন আমরা সেই সোনাটাকে পরখ করি। এমনকি যে মুহূর্তে টাকা দিচ্ছি তার আগেও বলি আরেকবার পরশপাথরে ঘষে দাও। কিন্তু টাকা দিয়ে যখনই সোনাটা কেনা হয়, তখন আর আমাদের মনের ভিতরে সংশয় আসে না। দেন ইট বিকাম আওয়ার অ্যাসেট। তখন সেটা আমাদের একটি অন্যতম সম্পদে রূপান্তরিত হয়। আমরা সকলকে দেখাই, দেখো কি সুন্দর সোনার আংটি, একবারে চকচক ঝলমলে তলমলে করছে। এইটি হচ্ছে আমাদের চেষ্টা করে যেতে হবে। প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি, বিশেষ করে স্ত্রী শিক্ষার উপর যদি আমরা চেষ্টা করি, তাহলে এটা ভীষণ রকমের প্রয়োজন। আমাদের সাধারণ মানুষ যদি চেষ্টা না করে, তাহলে কিছুতেই কিছু হবে না। স্বামীজির উত্তরে শিষ্য বলছেন, আজ্ঞে হ্যাঁ। স্বামীজি বলছেন, পরম ব্রহ্মতত্ত্বে লিঙ্গভেদ নেই। আমরা আমি তুমির প্লেনে লিঙ্গভেদটা দেখতে পাই। আবার মন তো যখন অন্তর্মুখ হতে থাকে, ততই এই ভেদ জ্ঞানটি চলে যায়। শেষে মন যখন সমরস ব্রহ্মতত্ত্বে ডুবে যায়, তখন আর এ স্ত্রী এ পুরুষ এই জ্ঞান একেবারেই থাকে না। আমরা ঠাকুরে এইরূপ প্রত্যক্ষ দেখেছি। তাই বলি,
মেয়ে পুরুষে বাহ্যভেদ থাকলেও স্বরূপত কোনো ভেদ নেই। অতএব পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তো মেয়েরা তো হতে পারে, মেয়েরা তা হতে পারে না কেন? তাই বলছিলুম, মেয়েদের মধ্যে একজনও যদি কালে ব্রহ্মজ্ঞ হন তবে তাঁর প্রতিভায় হাজারো মেয়ে জেগে উঠবে এবং দেশের ও সমাজে কল্যাণ হবে। বুঝলি, আত্মায় লিঙ্গভেদ নেই। অর্থাৎ আমরা যখন আত্ম অনুভব করি তখন পুরুষ যেরকম অনুভব করেন, স্ত্রী অন্যরকম অনুভব করেন তা কিন্তু নয়। ব্রহ্মের প্রকাশ হচ্ছে স্ত্রী পুরুষের সমভাবে। এই কারণে এই ভাবটিকে উদাহরণ দেওয়া হয় সূর্যের আলোর সাথে। সূর্যের আলো পুরুষের গায়ে বেশি পড়ছে আর মেয়েদের গায়ে কম পড়ছে, এরকমটি নয়। সমভাবে ব্রহ্মের কৃপা সমভাবে, ঈশ্বরের কৃপা সমভাবে, স্ত্রী পুরুষ ভেদে সকলের ওপর সমভাবে পড়ে। এবং এটি আমরা তখন বুঝতে পারি, যে স্ত্রী পুরুষ এক, যত আমরা ব্রহ্মের নিকটবর্তী সমীপবর্তী হতে পারি। তখন আলাদা আলাদা করে কোনো ভেদ নেই। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন, এই যদি একটি গ্রন্থ আছে, পারলে পড়বেন, সেখানে প্রব্রাজিকা ভারতী প্রাণা এই গ্রন্থটি আছে। সেই গ্রন্থে ভারতী প্রাণা মাতাজির শরীর চলে যাওয়ার একটা ছোট্ট বর্ণনা, সবটুকু পড়তে হবেন, ওইটুকুও যদি পড়েন তাহলেই দেখতে পাবেন সেখানে আছে যে মাতাজি কয়েকদিন ধরে অসুস্থ, ধীরে ধীরে অসুস্থতা বাড়তে আরম্ভ করেছে, তারপরে কয়েকদিন ধরে খুবই অসুস্থ, তার শরীর চলে যাওয়ার সমস্ত রকমের ইঙ্গিত প্রত্যক্ষ হচ্ছে পৃথিবী থেকে চলে যাওয়া। সেই দিন সকালবেলা, যেদিনকে ওনার শরীর চলে গেল, সেই দিন তিনি তাঁর মুখাত পা ধুয়ে তখন তাকে জিজ্ঞাসা করালেন ব্রহ্মচারীরা একটু চ্যান্টিং করবে কিনা, গীতা পাঠ করবে কিনা। মাতাজি অনুমতি দিলেন। শুধু অনুমতি দিলেন না, ব্রহ্মচারিণীরা যে গীতা পড়ছেন তার সঙ্গে তিনিও পড়তে শুরু করলেন। অবশেষে তার ব্রহ্মানুভূতি তিনি বলতে আরম্ভ করলেন। এই ব্রহ্মানুভূতির যে তুলনা আপনারা দেখেন স্বামী তুরীয়ানন্দজির মহাপ্রয়াণের সঙ্গে যদি তুলনা করেন, দুটো অনুভূতি যদি পাশাপাশি রেখে আপনারা পড়েন তাহলে দেখবেন এই দুটো অনুভূতি এক। তাহলে দেখুন, পুরুষের যে অনুভূতি আর স্ত্রীর যে অনুভূতি সেটা কখনো আলাদা নয়। ব্রহ্মের অনুভূতি সবসময় একই। শিষ্য বলছেন, মহাশয়, আপনার উপদেশে আজ আমার চক্ষু খুলিয়া গেল। আমাদের এরকমটি হয়, সবসময় পড়ি, সবসময় জানি, চক্ষু খুলে যায়, তারপর আমরা আবার চোখটা বন্ধ করে ফেলি। সেইখানে আমাদের ভীষণ সমস্যা তৈরি হয়। স্বামীজি বলছেন, এখন কি খুলেছে? যখন সর্বাভাষক আত্মতত্ত্ব প্রত্যক্ষ করবি, তখন দেখবি এই স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান একেবারে লুপ্ত হবে। তখনই মেয়েদের ব্রহ্মরূপিণী বলে বোধ হবে। ঠাকুরকে দেখেছি, স্ত্রী মাত্রেই মাতৃভাব, তা যে জাতিরই হোক, যেরূপ স্ত্রীলোকই হোক না কেন। দেখেছি কি না, তাই এত করে তোদের এইরূপ করতে বলি, এবং মেয়েদের জন্য গ্রামে গ্রামে পাঠশালা খুলে তাদের মানুষ করতে বলি। মেয়েরা মানুষ হলে তবে তা কালে তোদের সন্তান সন্ততির দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে, বিদ্যা জ্ঞান শক্তি ভক্তি দেশে জেগে উঠবে। মেয়েদের সবসময় শিক্ষিত করতে বলা হয়। আমাদের নরেন্দ্রপুরে একটি প্রজেক্ট আছে, বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন শুরু হয়, সেই সময় আমি অনিতাদির পুরো নামটা ভুলে গেছি, মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই, আমেরিকা নিবাসিনী অনিতাদি। তিনি এদেশ থেকে ওদেশে গিয়েছিলেন পার্ডিউ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে, রিসার্চ করতেন। তিনি একবার নরেন্দ্রপুরে আসেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী রঙ্গনাথানন্দজি যখন এই প্রোগ্রামটি ইনগরেট করেন, আর কয়েকজন উপস্থিত মানুষ বাচ্চা স্পন্সর করতে থাকেন, তখন অনিতাদি পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছিলেন। গবেষিকাদের তো খুব বেশি মাইনে করি স্টাইপেন্ড হয় না, কিন্তু সেই সময় তিনি একটি ছেলে এবং একটি মেয়েকে স্পন্সর করেন, এবং তিনি তখনই সব টাকাটা দিতে পারেননি, ধীরে ধীরে দেন, এবং তার সেই ধীরে ধীরে তিনি গবেষক থেকে পিএইচডি হোল্ডার হন,
তিনি পার্ডিও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা হন এবং অধ্যাপিকা হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর একটি দুটি করে ছেলে এবং মেয়েকে তিনি স্পন্সর করতে শুরু করেন। এই যে প্রথম যে যাদের নিয়েছিলেন তারা ছেলে মেয়েটি লেখাপড়ায় বেশি ভালো, দুজনেই গণিত নিয়ে পড়াশোনা করেছে। মেয়েটি বিএসসিতে অনেক নম্বর পেয়েছে, কিন্তু ছেলেটি এমএসসি করবার সুযোগ পেল, মেয়েটি এমএসসি করবার সুযোগ পেল না। তার বাবা মাকে আমরা অনেক বোঝালাম, কিন্তু বাবা মা ভালো পাত্র পাওয়া গেছে বলে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। সেই বছর আমাদের অনিতাদি দেশে ফিরেছেন। আমি গিয়েছি ডিসেম্বর মাসে, উনি বোধহয় খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে এসছেন, আর জানুয়ারিতে মেয়েটির বিয়ে হয়ে গেছে। আমাদের খুব খারাপ লাগছে। অনিতাদিকে আমরা বললাম, আমরা যতটা ভেঙে পড়েছিলাম অনিতাদিকে কিন্তু সেরকম ভেঙে পড়তে দেখলাম না। বললেন, তাতে কি হয়েছে মহারাজ, আমরা চেষ্টা করেছি মেয়েকে পড়াশোনা করতে, কিন্তু একটা ভালো দিক আপনি ভাবুন দেখি, ওই যে অত গণিতে অত দক্ষ মেয়ে যে পরিবারে গেল, সেই পরিবারের মানুষজন কেমন একটু একটু করে উদ্ধার হয়ে যাবে, তাদের ভেতরে শিক্ষার আলো পড়বে। আমার শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ে গেল। রাধুতি নিবেদিতা স্কুলে পড়তে যেতেন, এ নিয়ে গোলাপ মা অসন্তোষ প্রকাশ করলেন। গোলাপ মাকে মা বলেছিলেন, গোলাপ অসন্তোষ প্রকাশ করে না, যে অজগায় বিয়ে হয়েছে লেখাপড়া শিখলে সেই গ্রামের মেয়েদের ভেতরেও সামান্যতম শিক্ষার প্রসার করতে পারবে। আমাদের এই বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের বেশিরভাগ মাস্টারমশাইরা ছিলেন মহিলা শিক্ষিকা, পুরুষ প্রায় আমরা পেতামই না। আমরা কলেজ পড়ুয়াদের মধ্যে থেকে আনার চেষ্টা করতাম। কলেজ পড়ুয়া ছেলেরা যারা আসতো তারা সংগঠক হতে চাইতো, তারা এখান থেকে ওখানকে জিনিস বয়ে এনে দেবে, স্কুল চলাকালীন তার জন্য কিছু দরকার হলে সেগুলো না, কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে তাদেরকে কখনো আমরা দেখিনি। এই এত যে স্কুল চলে, প্রায় ধরুন 8টা গ্রামের 8টা জেলার 228টা গ্রামের ভেতরে কাজ করছে, সবই মেয়েরাই সমস্ত কিছু করে। পরবর্তীকালে আমরা যখন গিয়ে দেখলাম যে এই আইসিডিএস, সেইখানেও দেখলাম কোথাও কোনো পুরুষ কোনো কর্মী নেই। পরবর্তীকালে আইসিডিএসের যখন সুপারভাইজার পরীক্ষা নেওয়া হলো, সেইখানে পুরুষরা অবতীর্ণ হলেন এবং এখন যিনি আছেন তিনি পুরুষ। মহিলাদের শিক্ষা বিশেষ করে প্রয়োজন। মজার কথা কোনখানে জানেন তো, যেখানে এতদিন ছিলাম, আপনারাও অনেকে গেছেন, মনসাদ্বীপে, সেইখানে যে শতাব্দী প্রাচীন স্কুলটি আছে সেটিও তৈরি হয়েছিল মেয়েদের শিক্ষার জন্য, ছেলেদের শিক্ষার জন্য নয়। যে কারণে আমরা মেয়েদের যে ইউনিট, প্রাইমারি ইউনিট, সেটা এখনো ধরে রাখার চেষ্টা করছি। এই মেয়েদের শিক্ষা হবে বলেই এই কেন্দ্রটি তৈরি হয়েছিল, যাতে মেয়েরা এখানে শিক্ষা পেতে পারে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এই জিনিসটা আমি এর আগে কখনো এরমভাবে এত তলিয়ে দেখিনি। কত বছর আগে আমাদের কি নাম, ইষ্টানন্দজি, তিনি মেয়েদের শিক্ষার জন্য এত কিছু ভেবেছিলেন। শিষ্য বলছেন, আধুনিক শিক্ষায় কিন্তু মহাশয় বিপরীত ফল ফলিতেছে বোধ হয়। মেয়েরা একটু আধটু পড়িতে ও সেমিজ গাউন পড়িতেই শিখিতেছে, কিন্তু ত্যাগ, সংযম, তপস্যা, ব্রহ্মচর্যাদি ব্রহ্মবিদ্যা লাভের উপযোগী বিষয় কতটা উন্নত হয়েছে তাহা বুঝিতে পারা যাইতেছে না। স্বামীজি বলছেন, প্রথম অমনটা হয়ে থাকে। দেশে নতুন আইডিয়া বা ভাবের প্রথম প্রচারকালে কতগুলি লোক ওই ভাব ঠিক গ্রহণ করতে না পেরে অমন খারাপ হয়ে যায়, তাতে বিরাট সমাজের কি আসে যায়। কিন্তু যারা অধুনা প্রচলিত যৎসামান্য স্ত্রী শিক্ষার জন্য প্রথমে উদ্যোগী হইয়াছিলেন, তাদের মহাপ্রাণতায় কি সন্দেহ আছে? তবে কি জানিস, শিক্ষাই বলিস আর দীক্ষাই বলিস, ধর্মহীন হলে তাতে গলদ থাকবেই থাকবে। এখন ধর্মকে সেন্টার করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। ধর্ম ভিন্ন, অন্য শিক্ষাটা সেকেন্ডারি হবে। ধর্মশিক্ষা, চরিত্র গঠন, ব্রহ্মচর্য ব্রত উদযাপন, এই জন্য শিক্ষার দরকার। বর্তমান কালের এ পর্যন্ত ভারতে যে স্ত্রী শিক্ষার প্রচার হয়েছে, তাতে ধর্মটাই সেকেন্ডারি বলে রাখা হয়েছে। তাইতেই তুই যেসব দোষের কথা বললি সেগুলি হয়েছে, কিন্তু তাতে স্ত্রীলোকদের কি দোষ বল দেখি?
সংস্কারকরা নিজে ব্রহ্মজ্ঞ না হয়ে স্ত্রী শিক্ষা দিতে অগ্রসর হওয়াতেই তাদের অমন বেচালে পা পড়ছে। সকল সৎকাজের প্রবর্তকেরই অভীপ্সিত কার্যানুষ্ঠান পূর্বে কঠোর তপস্যা সহায় আত্মজ্ঞ হওয়া চাই, নতুবা তার কাজের গলদ বেরোবেই, বুঝলি? শ্রী সারদা মঠ তৈরি হবে। মেয়েদের জন্য মঠ হওয়ার খুব প্রয়োজন আছে। ধীরে ধীরে এটা আন্দোলনের মতো হতে থাকলো। কিন্তু রামকৃষ্ণ সংঘ কিছুতেই এটার অনুমতি দিলেন না। কেন অনুমতি দিলেন না? আরো তপস্বী কন্যাদের চাইছেন, দুরকমের কন্যাদের চাইছেন। জাগতিক কাজকর্ম সেগুলো যাতে তারা করতে পারে, আবার একই সঙ্গে তপস্বিনী কন্যাদের চাইছেন তারা। ধীরে ধীরে একটু একটু করে এই যে কেন্দ্রগুলো তৈরি হবে তার জন্য লোক তৈরি করা হচ্ছে। প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজি পরবর্তীকালে যিনি চতুর্থ সংঘধ্যক্ষা হয়েছিলেন শ্রী সারদা মঠের, চতুর্থ সংঘধ্যক্ষা ভক্তিপ্রাণা মাতাজি তখনকার দিনের এই মাতৃভবনের ট্রেনিং প্রাপ্তা ছিলেন। কেন? তখনও পর্যন্ত মাতৃভবন রামকৃষ্ণ মিশনের ছিল। কারণ ততক্ষণে ঠিক হয়ে গেছে যে মেয়েদের সংস্থা তৈরি হবে, মেয়েদের সন্ন্যাসাশ্রম তৈরি হবে, মেয়েদের সংঘ তৈরি হবে। কিন্তু সেই মেয়েদের হাতে যে সমস্ত কেন্দ্রগুলি দিয়ে দেওয়া হবে, মায়েরা সেই কেন্দ্রগুলো পরিচালনা করবার শক্তি থাকবে তো না, তাদের আবার পুরুষদের উপর নির্ভর করতে হবে। স্বামী এই বিষয়ে খুব কঠোর ছিলেন। তিনি বলেছিলেন পুরুষদের সাহায্য ছাড়া এই মেয়েদের সংঘ তৈরি করতে হবে। এই কারণে ওয়েল ইকুইপড মহিলা এবং যথেষ্ট উদ্যোগী মহিলা ছাড়া এই প্রতিষ্ঠান সম্ভব নয়, এরকমই একটি ভাবনা চিন্তা ভাবা হয়েছিল দিনের পর দিন। এবং এরা যে সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট হিসেবে প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজিকে চয়ন করেছিলেন, তার পেছনেও এই একটি কারণই ছিল। ভারতীপ্রাণা মাতাজি দীর্ঘ 27 বছর তখন কাশীতে তপস্যা করছেন। 1927 সালে স্বামী শারদানন্দজি চলে যাওয়ার পর একাকী তিনি কলকাতা ছেড়ে কাশীর উদ্দেশ্যে যাত্রা করেন এবং কাশীতে শুধু তপস্যা করেই তার দিন কেটেছে। প্রত্যেক দিন তিনি দীর্ঘ সময় ধরে সাধন ভজন করতেন। যিনি কাণ্ডারি হবেন তিনি যদি আত্মশক্তিতে বলিয়ান না হন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয়। আপনারা পরবর্তীকালে সারদা মঠ যারা পরিচালনা করেছেন তাদের জীবনগুলো যদি দেখেন তাহলে কিন্তু একই জিনিস পাবেন। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি এবং বিজলিদি তার সঙ্গী দুজন ছিলেন। তারা তাদের স্মৃতিকথা অম্বিকা প্রাণা মাতাজি বলছেন গঙ্গার ধারের বাড়ি, সেই বাড়িতে তারা থাকতেন এবং ওই একই ঘরের ভেতরে দুটো চৌকিতে দুজন মাতাজি আছেন আর মেঝেতে বিছানা করে সব অন্যান্য নবাগতা ব্রহ্মচারিণীরা আছেন। নবাগতা ব্রহ্মচারীর ঘুম ভেঙে গেছে রাত্রিবেলা, বাইরে বেরিয়ে দেখছেন গঙ্গার দিকে মুখ করে একটি কাঠের টুলে বসে সমস্ত রাত্রি ধরে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি জপ ধ্যান করছেন। তখন তিনি একজন সাধারণ সন্ন্যাসিনী, সহ সভাপতি হয়েছেন কিন্তু প্রেসিডেন্ট নন। তিনি তখনও পর্যন্ত দীক্ষা টিক্ষা কিছু দেননি। আপনারা যদি ওর এই বারুইপুরে যে স্কুলটি আছে সেই স্কুলটি প্রতিষ্ঠার পেছনের ঘটনাগুলো পড়েন তাহলে দেখবেন একটি মানুষ, একটি জীবন কত তপস্যা দিয়ে তৈরি হয় এবং সেই তপস্যা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। যখন প্রথম এই শিক্ষা আমাদের দেশে আসে তার অপব্যাখ্যা এটা হবেই। আমরা যখন মনে করব, দেখবেন হয়তো সবাই তো স্কুলে যাচ্ছেন, এই স্কুলে যারা যায় তাদের মধ্যে কয়েকটি মেয়ে বিদ্যার প্রতি আসক্ত হয়, কয়েকজন সাজগোজ এই সমস্তের প্রতি আসক্ত হয়। তারা মনে করে জীবনটা শুধু ওইটুকু নিয়েই তাদের জীবন, এর বাইরে আর যে কোনো জগৎ আছে এটা তারা বিশ্বাসই করে না। এটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। একটা জিনিসের ভালো মন্দ, আপনি 1 কেজি আম এনেছেন, তার 1 কেজি আমে 5টা আম হয়েছে, তার মধ্যে 4টে আম 3টে আম খুব ভালো, একটা আম মোটামুটি আর একটা আম খারাপ বেরোবে। 1-2 দিন রাখলে বেরোবেই। ঠিক সেই রকম কোনো একটা ভাব আন্দোলন হলে
সেটা 100% পারফেক্ট হয় না, কিন্তু ওই যে বেশিরভাগটাই ভালো, সেইটা আমাদের যেন চিরন্তন উৎসাহের কেন্দ্র হয়, সেইটি যেন আমরা সবসময় মনে রাখি। বলছেন এতে স্ত্রীলোকদের কি দোষ বল? যারা পরিচালনা করছেন, পরিচালক যারা, তারা যদি ব্রহ্মজ্ঞ না হয়ে থাকেন তাহলে কীরকম করে কি হবে? আমরা দেখতাম আমাদের মাস্টারমশাইদের ক্ষেত্রে, আমাদের বিদ্যালয়ে একজন মাস্টারমশাই ছিলেন শশাঙ্ক শেখর সিংহ। তিনি, তার পাটা একটু ছোট ছিল, টেনে টেনে হাঁটতেন লাঠি হাতে করে। তখনকার দিনে লবণ হ্রদ, সল্ট লেকে তিনি থাকতেন। একটি বাস আসতো L14A, সেই বাসে করে তিনি আসতেন। সেটা যেহেতু টার্মিনাল স্টেশন থেকে আসতো, মানিকতলায় ধীরে 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 তাকে নামিয়ে দেওয়া হতো। তারপরে তিনি হাতে টানা রিক্সায় করে আমাদের স্কুলে আসতেন। আমাদের স্কুলে একটা ওরকমভাবে বারান্দা করা হয়েছিল, যেখানে এসে স্যারের রিক্সাটা ঠেকে দাঁড়ানো যায়। স্যার রোজ রিক্সা থেকে নামতেন খুব কষ্ট করে, কিন্তু রোজ সময়ে আসতেন। আমরা বাড়ি থেকে প্রেয়ারে যেতে গিয়ে দেরি করতাম, স্যারকে কখনো দেরি করতে দেখিনি। এমনকি স্যার কাউকে বলতেনও না যে দেরি করো না, কেন দেরি করে এসছো। আমাদের গোটা স্কুল জীবনে কোনো দিন তাকে কৈফিয়ত দিতে দেখিনি। পা নিয়ে তার অত সমস্যা, কিন্তু কখনো ক্লাসে দেরি করে আসতে দেখিনি। আর এমনভাবে পড়া শেষ করাতেন, যখন তিনি পড়া শেষ করছেন তখন ক্লাসের বিদায় ঘণ্টি বাজতে শুরু করেছে। অদ্ভুত একটা জীবন। যখন স্কুলের ফার্স্ট বেল পড়তো, দুপুরের খাবার ঘন্টার পরে, খাবার ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, টিফিন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, ফার্স্ট বেল পড়তো, তিনি এসে বারান্দায় চুপটি করে দাঁড়িয়ে থাকতেন, ছেলেদের দিকে তাকিয়ে থাকতেন। খেলার মাঠের শেষ প্রান্তেও যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সেও স্যারকে দেখে খেলা থামিয়ে আস্তে আস্তে বল নিয়ে মুখাত্ম ধুয়ে ক্লাসে যেতেন। কখনো কাউকে দেখিনি, কিন্তু তিনি এমন একটা চরিত্র তৈরি করেছিলেন। এই দেখুন, আজও এত বছর বাদে, প্রায় 40 বছরের কথা বলতে পারি। হ্যাঁ, 40 বছর তো বটেই তাকে দেখেছি, কিন্তু তার স্মৃতি একবারে অমলিন হয়ে আছে, একদম অমলিন হয়ে আছে। এই কারণে তপস্বীদের প্রয়োজন আছে। যারা পরিচালক হবেন তাদের তপস্বী হওয়াটা ভীষণ জরুরি। তারা যদি তপস্বী না হন, তাদের দেখে যখন জগৎ চলবে তখন সেটা খুব ভালোভাবে চলতে পারে না। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসীনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।